আমরা আইন পাল্টাচ্ছি। আগের প্রাথমিক পরীক্ষা ছিল পরীক্ষার হলে খাতায় নকল কররত অবস্থায় যদি শিক্ষক তাকে ধরেন, অনলি দেন আপনি তাকে বিচারের ব্যবস্থা করতে পারেন। কিন্তু শিক্ষককে কিছু করার বিধান ছিল না। আপনি খাতা নিয়ে নকল নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাবেন, কিন্তু পরীক্ষা কররত অবস্থায় ধরা হয়নি, আইন সেই জায়গায় সুযুক্তি ছিল না। কারণ আগের দিনে মানুষ সিনসিয়ার ছিল, শিক্ষকদের সামনে নকল করবে এই সাহসিকতাও ছিল না। আইনের প্রয়োজন হবে কেন? তবু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই আইনটা করেছিলেন বলেই আমি 2002, 2003, 2004, 2005, 2006 এসে নকলের 40 খাওয়া, কাপড় কাপড় করা সব করেছিলাম। হয়েছিল তখন? তাহলে এই নকল আবার পুনর্জন্ম নিবে, এটা কিন্তু আমার ধারণায় ছিল না। তাহলে নকলের মডেল পরিবর্তন হয়েছে। সেই জন্য বলছি মানসম্মত শিক্ষার প্রয়োজন হয়েছে। নকলের মডেল শেষ, ওই শব্দিক অর্থ নকলের আর এখন সেই প্রয়োজনীয়তা নেই। এখন নকল শুরু হয়েছে ডিজিটাল। এখন নকলের সহযোগিতা করছে শিক্ষকরা। কিভাবে? খাতায় উত্তর দিয়ে দিচ্ছেন। Am I clear? নাম্বার বাড়িয়ে দিলে নকল করার কোন প্রয়োজন আছে? খাতায় লিখলেই কি লিখে তারা জানেন? ওই প্রশ্নপত্র যে থাকে ওইটাই খাতায় লিখতে থাকে। মানে খাতা ভর্তি লেখা থাকতে হবে, উত্তরের সাথে কোনো সম্পর্ক থাকতে হবে না। তাহলে নকলের মডেল পাল্টিয়েছে। কারা করছেন? শিক্ষকরা করাচ্ছেন। তাহলে আমি কি বলবো যে 2002 সালে আমি আমেরিকা থেকে, ইউরোপ থেকে শিক্ষক ইম্পোর্ট করে আমি নকল বন্ধ করেছিলাম? ইম্পোর্ট করে? আপনারা করেননি? আপনারাই করেছেন। আবার 2001 আগে নকলের সহযোগিতা আপনারাই করিয়েছিলেন। আবার 2001 থেকে 2006 পর্যন্ত আপনারাই বন্ধ করিয়েছিলেন। তাহলে কি শিক্ষক নকল করার সহযোগিতা করে না সরকার করে? কোনটা? কে করে? হ্যাঁ, সরকার, শিক্ষকরা না। যদি শিক্ষকরাই করতো তাহলে 2006 সালে নকলের দাহন কারণ হতো না। ওকে, তারপরে সরকার আসলেন, এই নকল শব্দটার প্রয়োজন হয় নাই। তারা নকলের ভিন্ন রূপে নকল হতো, শিক্ষকরা খাতায় লিখে দিতেন, প্রশ্নপত্র ফাঁস হতো। তাহলে এখন কি অবস্থা হবে বলুন? 2025 সালে দেখা গিয়েছে শিক্ষকরা খাতায় বাড়তি নাম্বার দেয়নি এবং নকলের সহযোগিতা তেমন একটা করেনি, ড্রপ করলো রেজাল্ট, তাই না? তাহলে এটা প্রমাণিত যে আমাদের পরিবেশ শিক্ষা, মানসম্মত শিক্ষা এখন আর নেই। সেই জায়গাটিতে আমাদের যেতে হবে। আজকে আসা আমার বিলম্ব হলো এক্স্যাক্টলি 1 ঘন্টা। 10টায় মিটিং করার কথা, আমি কল করে বলে দিলাম আপনারা মিটিং করে ফেলুন। 10টার ভিতরে আমার ইউনেস্কো কমিশনের সাথে মিটিং শেষ করার কথা ছিল মন্ত্রণালয়। যেহেতু বিদেশে এসছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, ইউনেস্কো কমিশন বিদেশে এসছে, তাই হুট করে উঠতে পারিনি, বিলম্বিত হলো। সেখানে ওনারা আমাদেরকে অনেক অর্থনৈতিক সহযোগিতা করেন। অর্থাৎ আমরা যদি 100 টাকা 300 টাকা দিই, ওনারা 100 টাকা দিবেন, মানে 3:1। কিন্তু হঠাৎ করে আমেরিকা তার বাজেট কাট ডাউন করে দিল, এটা 1-এ রইল না, 1/2-এ রয়ে গেল। তার মানে যেখানে আমাদের 100 মিলিয়ন দিত সেখানে তার 50 মিলিয়ন দিচ্ছি। তো আমি তাদের সাথে নেগোসিয়েশন করছিলাম যে আমরা কিভাবে তাদের কাছ থেকে টাকা বাড়াতে পারি। তো তারা কি বলতো জানেন? যে তোমরা যে টাকা নিয়েছো বিগত দিনগুলোতে কি করেছো সেই হিসাব দাও। টাকা তো আমরা দিয়েছিলাম আগে, কিন্তু it was worthy? Could we get any countable of our nickel and dime? আমরা যে দিয়েছি সেটা আমরা পাইনি। এবার বুঝতে পেরেছেন তো? তারা হলো গ্লোবাল পার্টনার অফ এডুকেশন, আমাদের পার্টনার, এবং এই টাকাটা সম্পূর্ণ গ্র্যান্ট। আমি প্রশ্নের
দিতে পারছি না, কারণ আমার তো জায়গা রয়েছে। তো যদি কোয়ালিটি ইমপ্রুভ না হয় তাহলে তারা আমাদের গ্র্যান্ট দিবেন কেন? কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। এখন কোয়ালিটি ইমপ্রুভ কি আমার ছাত্ররা করবে না শিক্ষকরা করবে? কে করবে? কিভাবে করবে? ছাত্ররা তো শিখতে আসছে, তারা তো কিছু জানে না, দে ফ্রেশম্যান, দে ব্র্যান্ড নিউ, তারা কাদামাটি। এই নকলটা হয় কেন? ছাত্রদের জন্য না, আমাদের জন্য, সরকারের জন্য, শিক্ষকদের জন্য। তাহলে শিক্ষকরা কি শেখাবেন সেই যে হচ্ছে আমাদের জন্য আগামীতে সবচেয়ে প্রায়োরিটি সেক্টর। শিক্ষকরা ঠিক হয়ে গেলে, তারা যদি সঠিকভাবে ক্লাসে পড়ান, তাহলে তো ছাত্র শিখবে নাকি? আমাদের অভিভাবকরা, শিক্ষার্থীরা কিন্তু রেডি, ক্লাসরুমে যায়, টিচার যদি ঠিক মতো না পড়ায়, অভিভাবকরা চিন্তা করে প্রাইভেট টিউটরিং দিতে হবে। প্রথমে চিন্তা করে একজন শিক্ষক দিলেই হবে, পরে দেখে না একজনে হয় না, 2 জন শিক্ষক দাও, 3 জন শিক্ষক দাও, তারপর যখন হয় না তখন কোচিং সেন্টারে পাঠাও। নাকি কোচিং সেন্টার আর স্কুলের মধ্যে কোনো পার্থক্য আছে? কেউ বলতে পারে? তারা বেঞ্চ দিয়ে ক্লাসরুম বানিয়ে কোচিং সেন্টারে তারা লেখাপড়া করে। কি সাংবাদিক ভাইরা করায় না? ওই কেউ আসেন সাংবাদিক? আছেন কি? তারা করায় না? হ্যাঁ, তো পার্থক্যটা কি? আমার শিক্ষকরা আমার সাথে লজ্জা বলেন না, আপনারা বলেন না একটু। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্কুল এন্ড কোচিং সেন্টার? এটা মাইক দেন না। আমরা কিন্তু নকল প্রতিরোধ করতে আসিনি, আমরা এসেছি ডিসকাশন করতে। আমরা আমাদের এজেন্ডা শিক্ষা কিভাবে সাকসেসফুল করব, কাজে নিয়ে করবো একটু জানেন, আপনাদেরকে নিয়ে নাকি? আপনার কেউ রেসিভ করবেন না, কথা বলতেছেন নাকি? আমরা অন্য কারোর শিক্ষা সাকসেসফুল হবো, আপনাদেরকে নিয়ে হবো নাকি? তাহলে বলেন তো। স্কুল কোচিং এ অবশ্যই পার্থক্য আছে, এর মধ্যে অন্যতম পার্থক্য হচ্ছে কোচিং এ টাকা কিভাবে করতে হয় একটা বিষয়। তবে এই লাইটটা একটু বন্ধ করা যায়? এই যে ক্যামেরার লাইটটা আমাদের চোখ ধরছে যাচ্ছে। হ্যাঁ প্লিজ, থ্যাংক ইউ। তবে আমি যখন ছাত্র ছিলাম আমিও পড়িয়েছি, আমি দেখেছি শিক্ষার অভিভাবকরা না, আপনি কোচিং সেন্টার আপনি পড়িয়েছেন, টিচারিং করতেন, আমিও করেছি, আমিও ছাত্র পড়িয়েছি, সেই আই দিয়ে আমরা লেখাপড়া করেছি, সবাই করতো তখন। আমার প্রয়োজন ছিল না করা, কিন্তু করতাম। আমি যেটা বলতে চাচ্ছি, প্রাইভেট বা কোচিং এখানে শিক্ষার্থীদের পাঠানো হোক, অভিভাবকরা অনেকটা বাধ্য হয়ে পাঠান। অনেক সময় সাইকোলজিক্যাল ব্যাপারও থাকে, তারপরেও আমরা বুঝেছি যে টাকা খরচ করে যেহেতু সেখানে পাঠাচ্ছে, অনেকটা বাধ্য হয়ে পাঠাচ্ছে, তারা মনে করছে স্কুলে তারা স্কুলে বাচ্চাদেরকে সঠিকভাবে শেখানো হচ্ছে না, সেই জন্য অভিভাবকরা কোচিং সেন্টার পাঠাচ্ছে। একজন প্রাইভেট টিউটর নেওয়ার পরে দেখা গেল সেই প্রাইভেট টিউটর যদি ইংরেজিতে শেখায়, অঙ্কের টিচারের কাছে না গেলে আপনার সন্তানের অঙ্কে ভালো নাম্বার পাচ্ছে না, আবার ফিজিক্সের কাছে না গেলে ফিজিক্সে ভালো নাম্বার পাচ্ছে না। ইউ সি নাও, এখন স্কুল কলেজ মাদ্রাসা এটা পারমিশন দিতে হয়, এবং এখানে একটা রেগুলেটরি বোর্ড ইন্সপেকশন করে, সেখানে গিয়ে নিয়ম না মানলে শিক্ষকদের বেতন বন্ধ করে দেওয়া হয়, তাদের বিরুদ্ধে পানিশমেন্টের ব্যবস্থা করা হয়। কোচিং সেন্টারে কিন্তু করা যায়? কিচ্ছু করা যায়। তারা স্বাধীন, তাদের পারমিশনও লাগে না, তারা সুন্দর সুন্দর বিল্ডিং এ এয়ার কন্ডিশন দিয়ে ভাড়া নিয়ে করবে। মা বাবা ছেলে মেয়েদের নামিয়ে দিয়ে আসে, দেখা গেল 5 তলার অ্যাপার্টমেন্টে ছেলে মেয়ে চলে গেল ছাদের উপরে। এই যে কোচিং সেন্টার, এই সেন্টারগুলি হচ্ছে আমাদের দুর্বলতার কারণে, আপনাদের দুর্বলতার কারণে, রাইট? তাহলে কি করতে হবে? আমাদের টিচারকে আগে ট্রেন করতে হবে, এডুকেটেড করতে হবে, তাদেরকে কিভাবে শিক্ষা দিবে এখানে প্রশিক্ষণ বাড়াতে হবে। সেই জন্যই আজকে ইউনেস্কো কমিশনের কাছে বললাম যে আমি শিক্ষকদের ট্রেন করাবো, সেই জন্য আমাকে টাকা বাড়িয়ে দাও। ওরা বলল তোমার ইতিহাস বলো, তুমি যে এর আগে টাকা নিয়েছিলে, ট্রেনিং দিয়েছিলে, সেইটার কি উপকারিতা হয়েছে?
বিগত বছরগুলোতে যে টাকা নেওয়া হয়েছে তার কি উপকারিতা সেটা কিন্তু আমরা কেউ জানি না। এখন আসুন আমার সেই আগের কথায়, শিক্ষকরা খাতা দেখতে পারেন কি পারেন না এটা আমার জানার দরকার আছে না? এক্সামিনার হিসাবে বোর্ড তাদেরকে বলে দিল ইউ আর দ্য এক্সামিনার, তারা খাতা দেখলেন, রেজাল্ট দিলেন। এই যে এক্সামিনাররা খাতা ঠিক মতো দেখেছেন কিনা এইটা তো আমি জানি না। সেই জন্য আমি বলেছি যে এই আইনের ভিতরে খাতা রি এক্সাম করার প্রভিশন থাকতে হবে। আমি স্যাম্পল র্যান্ডমলি পিক করব, করে দেখব খাতা এখন পদ্ধতি ঠিক আছে কিনা। আর এটা নিয়ে আমাকে ট্রল করছে যে আমি নাকি খাতা দেখার টাইপ করছি। কি ট্রল করছেন? বলছে না? আর আমি দেখছি না কেউ আমার ন্যারেটিভ গুলো উত্থাপন করছে। আমার কোন এক্সামিনার ভালো, কোন এক্সামিনার ভালো না, কোন এক্সামিনারকে রাখা যাবে না, সেখানে রিওয়ার্ডও নেই, পানিশমেন্টও নেই, ইভালুয়েশন নেই। এইভাবে কি একটি শিক্ষা ব্যবস্থা চলতে পারে? বলুন আপনারা। আপনারা কিন্তু আমার সাথে কাজ করবেন। আমি বলছি না আপনারা ভুল করছেন, আমি বলছি আপনারা ভুল করছেন বিকজ অফ দ্য সিস্টেম। জবাবদিহিতা ছিল না, ছিল কি? তাহলে আগামীতে যখন এই এসএসসি দাখিল বা কারিগরি শিক্ষার পরীক্ষার শেষে আমি যখন র্যান্ডম খাতা নিয়ে এসে চেক করব এক্সামিনাররা ঠিক মতো খাতা দেখেছি কিনা, তাতে উপকৃত হবে ওই আতল্লার মতো যাদের খাতা পাল্টিয়ে ফেলেছে, তারা উপকৃত হবে না? নিশ্চয়ই হবে। এট দ্য সেম টাইম আমি উপকৃত হব যে কারা কারা এক্সামিনার হয়েছে, তারা কিভাবে খাতা দেখেছে। রেগুলেশন তো ঠিকই থাকবে। একটি অঙ্কের সরল অঙ্কের 10টি স্টেপ, লাস্টে জিরো রেজাল্ট ভুল করলেই তাকে পার্সেন্টেজ নাম্বার দেওয়া হয় এমন তো না। সব তো ঠিকই রয়েছে, কিন্তু সঠিকভাবে হচ্ছে কিনা। আবার দেখি শিক্ষকদের মধ্যে কম্পিটিশন রয়েছে। কোন কোন শিক্ষক মনে করেন আমার কাছে খাতা আসলে ছেলেদের খবর আছে। আবার কোন কোন শিক্ষক বলে আমার কাছে খাতা আসলে সবাই পাস করে। এটা কি হতে পারে? এটা হতে পারে। আবার এই প্রতিযোগিতা ওই বোর্ড লেভেলে হয়। রাজশাহী বোর্ড মনে করে আমি একটু বেশি পাস করিয়ে দিই, ঢাকা বোর্ড মনে করে না আমরা ঐতিহ্যবাহী বোর্ড, আমরা সঠিকভাবে কোন নিরীক্ষণ করব খাতা। কুমিল্লা বোর্ড বলে আমরা ঐতিহাসিক, আমরা সবসময় কনফিডেন্টলি আমরা কাজ করব। নতুন বোর্ড বলে আমাদের বোর্ডের রেজিস্ট্রেশন কম হয়, আমরা একটু বাড়তি নাম্বার দিব। মাদ্রাসা বোর্ড তো বরাবরই হাইয়েস্ট থাকে প্রতিযোগিতায়। টেকনিক্যাল বোর্ডের তো প্রতিযোগিতা আছে কি না আছে জানারই দরকার নেই। সবাই ধরে নেয় যে মাদ্রাসা বোর্ড আর টেকনিক্যাল বোর্ড তাদের পাসের হার সবচেয়ে বেশি হবে নাকি? এগুলো কি মিথ্যে না সত্য? এগুলি নিয়ে কি আমরা কোনো গবেষণা করেছি না আমরা এই নিয়ে কোনো কাজ করেছি? না আমাদের করতে হবে না, না আমাদের ফিরায় মন্ত্রী হবে 5 বছর, ঘুরবো ফিরবো খাবো চলে যাবো নাকি? একবার কি ভেবে দেখেছেন? ধরুন নাইক সাহেব মন্ত্রী ছিলেন কোন সালে? 2009 সালে, মনে আছে? আগে কি 2026 সাল। মনে করুন সেই সময় নকল করে পরীক্ষা না দিয়ে ধাপে ধাপে উত্তীর্ণ হয়ে একজন ডাক্তার হয়ে গিয়েছেন। তিনি হসপিটালে বিরাট ডাক্তার এবং তার বেশ কয়েকজন বন্ধু বান্ধব একই হাসপাতালে ডাক্তার। বয়স তো সকলেরই হয় নাকি? আমারও হয়েছে। ধরুন আজকে সেই শিক্ষামন্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে গেলেন। তিনি সংজ্ঞাহীন অবস্থায় স্ট্রেচারে করে ওই হাসপাতালে গেলেন। যাওয়ার সাথে সাথে ডাক্তাররা দেখলেন এই সেই মন্ত্রী যার সময় আমরা সহজে পাস করেছিলাম। পাস করার কারণে আমরা সমাজে প্রতিষ্ঠিত হয়েছি ডাক্তার হিসেবে এবং প্রতিষ্ঠিত পরিবারে বিয়ে করেছিলাম, সমাজে সম্মান পেয়েছি এই ব্যক্তিটির কারণে। কিন্তু ডাক্তারকে ঠিক মতো পড়িনি। এখন ওনাকে সেবা দেব কিভাবে? সকলে মিলে যুক্তি করলো এই লোকটি আমাদের এত উপকার করেছেন, যার জন্য আজকে আমি এখানে ডাক্তার, সমাজে প্রতিষ্ঠিত, তাকে তুমি না চিনি সে মেরে ফেলা যায় না। সকলে মিলে বই খুলে
পড়তে শুরু করল। নিভু নিভু আলোতে পড়ছে 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 কিভাবে তাকে ভালো ট্রিটমেন্ট দেওয়া যায়, কারণ নিজের সাথে তো আত্মঘাতী বেইমানি করা যায় না। তিনি হঠাৎ করে চোখ খুলে দেখলেন ডাক্তার বাবুরা পড়ছে। তিনি বললেন, হে বাবা, তোমরা কি আমাকে চিকিৎসা দেবে না? তখন ডাক্তার বাবুরা বলে বসলো, স্যার, আপনার সাথে তো আমরা বেইমানি করতে পারি না। আমরা না পড়ে ডাক্তার হয়েছি, এখন পড়ে আপনাকে চিকিৎসা দেবো স্যার, এই কাজটি তো আমরা করতে পারি না। বুঝতে পেরেছেন? সেইভাবে আমরা আগামী দিনের যে প্রজন্মকে আমরা সেইভাবে তৈরি করবো না, আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা সকলে মিলে ওই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী বাংলাদেশ আমরা করবো, এই সিদ্ধান্ত নিতে হবে আমাকে আপনাদেরকে, নাকি? এই জায়গায় আসার জন্য আমি সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছি, আপনাদের কাছে অপিনিয়ন নিচ্ছি, আর সেই সুযোগে সোশ্যাল মিডিয়া আর এগুলো আমি জল্লাদ আসছি ছাত্রদেরকে জবাই করতে, আর মিডিয়াগুলো একই সাথে বলেই যাচ্ছে ব্যর্থ হয়ে গিয়েছে এই মূর্তি। ভাই, আমি কার জন্য কাজ করছি? ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপকরা তিরিশ দিনের মাথায় বলে ফেলেন ব্যর্থ, কেউ কেউ বলেন পদত্যাগ করেন। ওই শিক্ষক একবার ভেবে থেকে দেন উনি কতটা ফ্রাস্ট্রেটেড। ব্যর্থ কি এত সহজ শব্দ? নিজের বিশ্ববিদ্যালয়ে কিউএস রেটিং ড্রপ করছে, নিজের ক্লাসরুমে খাতা ঠিক করে দেখতে পাচ্ছেন না, সকলে মিলে মন্ত্রীর খাতা দেখছেন। এইটি হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া, নাকি? যাই বলুন না কেন, আমাদের শিক্ষক আমরা সবাই মিলে এবার প্রতিজ্ঞাবদ্ধ, আমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন